সোশ্যাল মিডিয়া খুললেই অনেকেই প্রশ্নটা করেন, মানবদা এত সুন্দরভাবে বিজেপির খবর করে প্রার্থী হয়ে গেল, সন্তু যার হাতে খড়ি আরামবাগ টিভি থেকে সে প্রার্থী হয়ে বিধায়ক হয়ে গেল, তো শফিকুল্লাহ নয় কেন? দেখো, সবাইকে যে বিজেপি বিজেপি না মানে ভোটে লড়তে হবে এটা কোনো মানে নেই। আমি এটা মনে করি যে পার্টিতে ভালো লোকের আসা উচিত। মানবরা গেছে, সন্তুরা গেছে, ভালো করেছে গেছে, কিন্তু তার মানে এই না যে পরিচিতি লাভ করেছি, সাংবাদিকতা করেছি, আমারই গোত্রের আরও অনেকে চলে গেছে মানে আমাকেও যেতে হবে, না যেতে পারলে টিকিটটা না পেলে ডিসক্রেডিট, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি পলিটিক্সের বাইরেও অনেক কাজ আছে, অনেক কাজের সুযোগ আছে এবং সেই কাজগুলো করা উচিত। আমি এখন কি করতে চাই, এই যে ওরা পার্টিতে চলে গেল, এমএলএ হয়ে গেছে, ওরা প্রশাসনিকভাবে কাজকর্ম করবে, তাহলে কি আমার কোনো কাজ নেই? আমার অনেক কাজ আছে। আমরা কি চেয়েছিলাম? আমরা প্রথমে চেয়েছিলাম সরকারটাকে পাল্টাতে হবে। কেন চেয়েছিলাম? কারণ এই সরকারটা যেটা ছিল তাকে দিয়ে আমরা যেটা চাই একটা সুশাসন প্রতিষ্ঠা, সেটা হচ্ছিল না। আমরা এটাও ভেবে নিয়েছিলাম যে ওদেরকে যতই বলি, প্রথম দিকে ওদের ভুলটা ধরাতাম, দেখলাম ভুল ধরিয়েও লাভ নেই, ওরা হবে না, ওটা হওয়ার না, ওটা কুকুরের লেজের মতো সোজা হবে না। তখন সংকল্প নিলাম যে একে উল্টাতে হবে, এ না হলে মানুষ নির্যাতনের শিকার হবেন, মানুষ সমস্যায় পড়বেন, একে উল্টানো হয়েছে। উল্টানোর জন্য জনমত তৈরি করেছি, উল্টানো হয়েছে, ওরা ডিরেক্টলি পলিটিক্সে গেছে। এবার আমরা কি চাই? এবার চাই বাংলার আসল পরিবর্তন। তো আসল পরিবর্তন করাতে গেলে কি এমএলএ হতে হবে? আসল পরিবর্তন করাতে গেলে আমরা যে কাজটা এখন করতে চাইছি, যে যেগুলো দরকার সেগুলো সরকারের নজরে আনা এবং সেগুলো হচ্ছে কি হচ্ছে না সেগুলো বারবার নক করা, এটার জন্য এমএলএ কেন হতে হবে? তো আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তো করাতে পারি। তো সুতরাং আমি মনে করি যে সবাইকে যেতে হবে এটা না, যেমন ওই রকম লোকেরও দরকার আছে তেমনি আমাদের মতো লোকেরও দরকার আছে বাংলায় কি কি দরকার, কি কি হচ্ছে না সেগুলোকে নক। হকার উচ্ছেদ নিয়ে কি বলবে? হকার উচ্ছেদের আমার দ্বিমত আছে। তো আমি তো বলেছি, মানুষ মানুষ হকার উচ্ছেদ একটা অনেক কারণে করতে হয়, সৌন্দর্যায়ন বা জরুরি পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে, কিন্তু এই না কোনো মানুষের পেটে ভাত আজকে রাতি বন্ধ হয়ে যাক। হকার উচ্ছেদ যেটা করা হয়েছে, যদি এই সরকার এসেই করে থাকে, বলা হয়ে থাকে, আমি ওটা ডিটেলস বলতে পারবো না, তো যদি এসেই করে থাকে রাতারাতি, আমি বলবো যে এটা ঠিক করেনি। এদেরকে অন্তত 6 মাস একটা নোটিশ দিতে পারতো। কারণ আমি দেখছিলাম কিছু ভিডিও সামনে এসছে, জিনিসপত্র সব পড়ে গেছে, খেজুরের দোকান, খেজুর পড়ে কান্নাকাটি করছেন, তাদের ঘরে কিন্তু বাচ্চা আছে, এটা মানতে হবে। তাদেরও কিন্তু ওটাকে ভোট দিয়েছেন পরিবর্তনের জন্যে। সুতরাং আমি নিশ্চয়ই হকার উচ্ছেদ করব, আমার জায়গা বের করব, কিন্তু এই না যে রাতারাতি করে দেবো। বাড়ির বাচ্চাটা দেখবে বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকছে আর আমাদের খাবারের জিনিসটা আনতে পারছে না, সেও কাঁদছে বাবাকে দেখে, এই কান্নার জলের আমি 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 নিজে সহ্য করতে পারবো না। সব কিছুই করবো গঠনমূলকভাবে, সিস্টেম মেনে, কাউকে কাঁদিয়ে না। এই যে ওই ইল্লিগাল বাড়ি ভাঙা হচ্ছে তপসিয়া তিলজলায়, খুব অন্যায়। তো ওখানে ইল্লিগাল বাড়ি কেন হবে? কেন 15টা বছর যারা ক্ষমতায় এলো মুসলিমদের ভোটে, কি করেছে মমতা ব্যানার্জি? কী করে গেছেন? সব ইল্লিগাল কাজে ফাঁসি দিয়ে চলে গেছেন। আজকে ফাঁসি দিয়ে চলে গেছেন, এই সরকার বলছে ইল্লিগাল বাড়ি ভেঙে দেবো, তাহলে বাড়ির ছেলে মেয়েগুলো কোথায় কোথায় যাবে? আমি বলেছি যে অবশ্যই ইল্লিগাল বাড়ি ভাঙা উচিত, কিন্তু রাতারাতি ভেঙে দেওয়া এতে করলে কিন্তু ওই পরিবারগুলো ভেসে যাবে, বাচ্চাগুলো কাঁদবে। বাচ্চার কান্না আমার অ্যাটলিস্ট সহ্য হয় না। আমার নিজেরও বাচ্চা আছে। তো তো যেটা করতে হবে, ইল্লিগাল বাড়িগুলোকে চিহ্নিত করতে হবে, দরকার হলে ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে ইল্লিগাল বাড়ির মধ্যেও তার স্ট্রেংথ মাপতে হবে, যেগুলোকে টিকিয়ে রাখা যায় কি না। কারণ এখন তার ভেঙে তো আর সব ছাড়ছুট দিয়ে সম্ভব না। তো লোকগুলো যাবেন কোথায়? একটা ফাঁদ পাতা হয়েছিল, তো মানুষ কম দামে বাড়ি কিনে ফেলেছেন, তারাও অন্যায় করেছেন, তাদের ভাবা উচিত ছিল, কিন্তু তারা ভেবেছিলেন যে এইভাবেই হয়তো চলে যাবে। সুতরাং সেটা যখন মানে হচ্ছে না, এখন মামলা হয়েছে, তা আমি চাইবো নতুন সরকার অবশ্যই যে নতুন যেগুলো হচ্ছে না ইল্লিগাল বাড়ি, সেগুলোকে বন্ধ করতে হবে। এর জন্য একটা কঠিন বার্তা দিক, যা আর যেন না হয়। আর যেগুলো হয়েছে সেগুলোর সমাধান কি করে হয় সেটা দেখতে হবে। আর যেগুলো সত্যিই বিপজ্জনক, ডেঞ্জার জন্য পড়ে গেছে, সেইগুলো সেই পরিবারগুলোকে বিকল্প কোনো জায়গায় পাঠানো যায়, পাঠিয়ে ভেঙে দিক, সেটা করতে হবে। আমি এটাও বলছিলাম যে সকলকে পুনর্বাসন দিতে হবে, সেই দায়িত্ব কেন সরকার নেবে? কিন্তু মানুষগুলোকেও একটু তাদের বাসস্থান খুঁজে নেওয়ার সময়টা দিতে হবে, এটার আমি পক্ষপাতী। এত ভালো একজন সাংবাদিক ছিলে মেইন স্ট্রিমের নিউজ চ্যানেলে, সেখান থেকে একদম সোশ্যাল মাধ্যমে নিজের সত্তা, নিজের পরিচয়, এই টার্নওভারটা কেন? কোনো ঘটনা, কোনো আঘাত বা অন্য কোনো ভাবনা? না, আমি কাজ করতে করতে শুরু করেছিলাম, কলকাতা টিভিতে তখন চাকরি করতাম, করতে করতে শুরু করেছিলাম। তখন আমার মিডিয়ার কাজগুলো ততটা ভালো লাগছিল না, যেভাবে কাজ করতে চাই সেভাবে কাজ হচ্ছিল না।
আর দ্বিতীয়ত নিজে একটা কিছু করব, নিজের মতো করে বলবো, এরকম একটা উদ্দেশ্য ছিল। তো সেই জন্য আমি মেন স্ট্রিম মিডিয়াতেই মানে আমি ইউটিউব তখন ছিল না, তখন আমি একটা পত্রিকা শুরু করি, আমার খানাকুল বার্তা, আর আমতা বার্তা, আমাদের আরামবাগে পৌর বার্তা। এই করতে 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 পরে টিভি করার কথা ভাবি, আরামবাগ টিভি। যখন করলাম আরামবাগ টিভি, দেখি মানুষ খুব নিচ্ছেন, কারণ মনের মতো করে সব বলতে পারছি, যা ঘটছে তাই বলছি। আর যা ঘটছে তাই বলতে গেলাম বলেই তো শাসকের নজরে চলে এলাম, নজরে চলে এলাম, পুলিশের কড়া দৃষ্টিতে চলে এলাম, এমন কিছু খবর করলাম, পুলিশ সমস্যায় পড়ে গেল, তারপর থেকে কেস দেওয়া শুরু হয়ে গেল। এই করতে 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 পুলিশ সব তুলে নিয়ে চলে গেল, অনেক চেষ্টা করেও আটকাতে পারলাম না। কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ বারবার নিতাম, ওরা বারবার কেস দিত। করতে করতে নিয়ে চলে গেল, টিভি চ্যানেলের সব মালপত্র গুছিয়ে নিয়ে চলে গেল, জেলবন্দি করে ফেললো আমাকে, আমার ওয়াইফ, সবাইকে। যখন বেরোলাম তখন দেখলাম কিছুই নেই, টিভি চ্যানেল চালানোর মতো কিছুই নেই। তখন ইউটিউবটা পড়েছিল, ইউটিউবে অ্যাকাউন্ট তখন আমার চালু ছিল। তখন আর ঠিক করলাম যে যখন চ্যানেলের সব মেশিনপত্র নিয়ে চলে গেছেন, এখন তার ওগুলো দেওয়া হচ্ছে না, তখন ইউটিউবে কাটা শুরু করি। যখন ইউটিউবে শুরু করলাম, দেখলাম মানুষ সেটাকে গ্রহণ করছেন, তখন ভাবলাম যে দূর, তাহলে আর ফালতু আর নতুন করে চ্যানেল খোলার ঝুঁকি নিয়ে কী লাভ। ওটা তো আবার শাটার ডাউনের ব্যাপার আছে, তো অফিস করতে হবে, কেবিল তার লাগাতে হবে, ওখানে অনেক অত্যাচার হবে। আর ইউটিউব মানে আমি যেখানে যেখান থেকে চালাতে পারি খবর। আমি কলকাতার বাইরে আমি তখন লুকিয়ে বেড়াচ্ছি, কিন্তু খবর করে যাচ্ছি। তখন এই প্ল্যাটফর্মটাকে মানে ভাবলাম যে এটাই আমার জন্য আইডিয়াল। তো তাতেই আমি থাকলাম, মানুষ গ্রহণ করতে শুরু করলো, কেস বন্ধ হয়নি। তবে যত কেস হয়েছে তত আমার জনপ্রিয়তা বেড়েছে আস্তে আস্তে এই জায়গায়। তুমি যেহেতু বিরোধী সত্তা, প্রতিবাদী সত্তার একজন মানুষ, বিরোধী ছাড়া পশ্চিমবঙ্গের বিধানসভা বা গণতন্ত্র, এটা কি ভালো হবে? এটাও তো ভালো হবে না সফিকুল্লাহ। একেবারেই না। দেখো, আমাকে লোকে মনে করে, বিরোধিতা করবে কে? আমাকে কেউ কেউ মনে করেন আমি নাকি বিজেপির দালাল, বিজেপির টাকা পয়সার। আমি তোমার ক্যামেরা বলছি, একটা টাকা দেখা ভোট তো হয়ে গেল যে আমি ইউটিউবের বাইরে কারোর থেকে কোনোদিন টাকা আমি নিয়েছি। কিন্তু লোকে বলে আমাকে বিজেপির লোক। আমি বিজেপির কিছু না, টিজেপির ব্যাপার না। আমি পরিবর্তন চেয়েছিলাম, বিজেপির সামনের সারিতে ছিল, আমার খবরগুলো ওদের কাজে লেগেছে, তাই হয়তো কেউ কেউ লিঙ্ক খোঁজার চেষ্টা করেছেন। আমি বিজেপির না। আমি কিসের? আমি সবসময় ছিলাম মানুষের স্বার্থে এবং পরিবর্তনের জন্য আমি তখন লড়েছি। কিন্তু আমি এখন যেটা মনে করি সেটা হচ্ছে যে অবশ্যই বিরোধী আসন দরকার। বিরোধীকে না রাখলে মানে ঠিক ভুল সেটা কে ধরাবে, কে? বিরোধিতার প্রয়োজন রয়েছে। বিরোধীদেরকে পুরো শেষ করে দিয়ে চললে তাহলে কিন্তু সেটা গণতান্ত্রিক সিস্টেমে চলা হবে না। আমরা বিরোধিতা চাই, কিন্তু এটাও ভাবতে হবে যারা ছিল তারা কি বিরোধী ছিল? তারা চোর ডাকাত ছিল। ফলে তারা নিজেরাই বিরোধী থাকতে পারবে না, তারা ঠিক আপোষের জায়গায় চলে যাবে, একটা ফিটিংয়ের জায়গায় চলে যাবে। ওরা বিরোধী না। বিরোধী নিশ্চয়ই এই রাজ্যের একটা অংশের মানুষ তারা বিরোধী অবস্থানে থাকবেন। তারা নতুন নেতা, নতুন কাউকে খুঁজে নেবেন। তারা দেখবে তুমি আবার সামনের সারিতে দেখবে নেতা হিসেবে তারা চলে আসবেন। যাদেরকে তুমি দেখছো তৃণমূল কংগ্রেস, এরা কিন্তু বিরোধী হিসেবে থাকবে না। 80টা এমএলএ থাকতে পারেন, 40টা এমপি থাকতে পারেন, তুমি দেখো না কিছুদিন পর বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেস থাকবে না, অন্য বিকল্পের একটা উত্থান ঘটবে। থ্যাংক ইউ দাদা, এতটা সময় দিলে, এত ব্যস্ততার মধ্যেও বেঙ্গল ভয়েসকে, তার জন্য আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞতা। খুব ভালো থেকো।